দ্রুত ইংরাজি শেখবার জন্য যে চ্যালেঞ্জ আমরা নিয়েছি, সেই চ্যালেঞ্জের আজকে 3 নম্বর ক্লাস। এর আগের যে ক্লাসগুলো আমরা নিয়েছি বা আমরা শিখেছি, সেই ক্লাসগুলোতে আমরা যেগুলো শিখেছি সেগুলো দ্রুত তোমাদেরকে বলে দেবো। আচ্ছা, তার আগে বলি যে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা নতুন এসেছো তারা পিছনের ক্লাসগুলো অবশ্যই দেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং একটু শেয়ার করো। যে সমস্ত ছাত্রছাত্রী যাদেরকে পড়া দেখিয়ে দেওয়ার নেই বা অনেক মানুষ আছে যাদের ইংরেজি শেখারও হয়তো খুব প্রয়োজন আছে, তাদের একটু উপকার লাগবে। নতুন পুরনো সব ছাত্রছাত্রীকেই বলছি যে ক্লাসটাকে পুরোটা দেখবে। এই ধরনের ক্লাসকে যদি তুমি স্কিপ করে করে দেখতে থাকো তাহলে হয়তো বোঝার ক্ষেত্রে অনেক অসুবিধা থেকে যায়। আর পিছনের ক্লাসগুলো অবশ্যই দেখো, এই কারণে বলছি যে পিছনের ক্লাস দেখলে তবেই কিন্তু এই ক্লাসটাতে যেটা করছি সেই জিনিসটাকে ভালো করে বোধগম্য হবে। এ বাদে প্রত্যেক নতুন ছাত্রছাত্রী এবং পুরনো ছাত্রছাত্রীকে বলছি যে আমার এ বাদে পরীক্ষার ব্যাপারে, বিভিন্ন সাবজেক্টের ব্যাপারে বিভিন্ন রকমের স্টাডি টিপস, স্ট্র্যাটেজি, এই ধরনের ক্লাসগুলো আমার প্রচুর অসংখ্য নেওয়া আছে। কিভাবে দ্রুত তুমি পরীক্ষার সময় রিকভার করতে পারো, কিভাবে নির্দিষ্ট ডেলি রুটিন অনুযায়ী বা একটা স্টাডি শিডিউল অনুযায়ী বা স্টাডি প্ল্যান অনুযায়ী সুন্দরভাবে পড়াটাকে এগিয়ে নিয়ে যেতে পারো এবং সফল হতে পারো। কোনো ভেঙে পড়বার নেই, পিছিয়ে পড়বার ব্যাপার নেই, বা পিছিয়ে পড়লেও ঘুরে দাঁড়িয়ে এগিয়ে যাওয়া যায়। তার জন্য মোটিভেশন এবং মেন্টরশিপের সমস্ত ধরনের ক্লাসগুলো পিছনে আছে, তোমরা দেখে নিও। এইখানে বলবো যে এর আগের ক্লাসগুলোতে প্রথম ক্লাসে এবং দ্বিতীয় ক্লাসে যে সমস্ত জিনিসগুলোকে তোমাদেরকে শিখিয়েছি সেইগুলো তোমরা তো শিখেইছ। এই দেখো, আমি জিনিসটাকে নামিয়ে দেখাচ্ছি যে প্রথমে বাক্য গঠনের কি কি উপকরণগুলো লাগে সেইগুলো সম্বন্ধে তোমাদের সংক্ষেপে জানিয়েছি, এবং উচ্চারণ রীতির ভিত্তিতে আমরা কিভাবে ইংরেজিকে দ্রুত শেখবার, কথাবার্তা যেভাবে বলছি সেইভাবে কথাবার্তা বলবার মাধ্যমে যাতে ইংরেজি ভাষাকে বুঝতে পারি, যাতে দ্রুত আমরা একটি বাক্যকে পড়তে পারি, পড়ে বুঝতে পারি এবং সেটাকে যাতে আমরা লিখতে পারি নিজের ক্ষমতায়। আমার মনের ভাবটাকে যাতে ইংরেজিতে আমরা লিখতে পারি, সেটা যত দ্রুত পারা যায়, যত শর্ট টেকনিক আছে সেইগুলোর জন্য আমরা প্রথম দুটো ক্লাসে বেশ খানিকটা অগ্রসর হয়েছি। আমি এখান থেকে পেন্সিল নিয়ে নিই তোমাদের বোঝানোর সুবিধার জন্য, একটু দ্রুতই করবো, কিন্তু এই ক্লাসটা কিন্তু একটু দীর্ঘ হতে পারে, কারণ এই ক্লাসটা ভীষণ ভীষণ জরুরি। তোমরা নিজেরা ক্লাসটা হওয়ার পরে অন্তত বুঝতে পারবে যে হ্যাঁ, এইবার এই দুটো ক্লাস করেছি আর এই 3 নম্বর ক্লাসটা করার মানে কি আমরা অনেকটা ইংরেজি বাক্য লেখা এবং পড়া এবং বোঝার ক্ষেত্রে অনেকখানি এগিয়ে গেলাম। এই ক্লাসটা পুরোটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? আর তার মধ্যে অনেক কিছু জিনিস আমি বলেও দেবো। তারপরে দ্বিতীয় ক্লাসটায় কি বলেছিলাম যে কি কি জিনিসপত্র, বাক্য গঠন করতে গেলে কি কি উপকরণ লাগে সেইগুলো শিখিয়েছিলাম অত্যন্ত সংক্ষেপে, গ্রামার বইয়ের মতো করে নয়। গ্রামার বইতে বহু কিছু পরপর স্টেপ বাই স্টেপ থাকে। এখানে আমি তোমাদেরকে শেখাচ্ছি যে একটা বাক্যকে দ্রুত একটা বাক্য যাতে লিখতে পারো, তার জন্য যে শিকড়টা লাগে, তার জন্য যে মূল অংশটা লাগে, সেটাকে কত দ্রুত সিস্টেমে তোমরা সেটাকে পারো, ঠিক আছে? দ্বিতীয় ক্লাসটাতে সেটাকে নিয়ে আলোচনা করেছি। আর আজকে এই ক্লাসটাতে আমরা দেখব, চলো এই ক্লাসটাতে চলে যাই আমরা প্রথমে। এই যে 3 নম্বর ক্লাস আজকে তোমরা গুনেছো নিশ্চয়ই, যারা পুরনো ছাত্রছাত্রী আছো। সহজে দ্রুত ইংরেজির এইটা হচ্ছে যে চ্যালেঞ্জের যে ক্লাসটা চলছে, এটাকে চ্যালেঞ্জ বলতে পারো, এটা আমার একটা উদ্যোগও বলতে পারো, যে মানুষ যাতে, বহু ছাত্রছাত্রী, বহু মানুষের ইংরেজি নিয়ে কিন্তু একটা ভীতি থাকে, দুর্বলতা থাকে। এক্ষেত্রে আমরা বলবো আমরা কিন্তু কেউ ইংরাজি মাতৃভাষার মানুষ নই, আমরা প্রত্যেকেই অন্য মাতৃভাষার মানুষ। ইংরাজি আমাদের মাতৃভাষা নয়, আমরা বাংলায় কথা বলছি। কাজে ইংরাজি নিয়ে আমাদের কারোর যদি কোনো রকম হীনমন্যতা থাকে, ভয় থাকে, সেটা কোনো রকম মন খারাপ করবার জিনিস নয়, বরং সেটাকে কত দ্রুত আমরা শিখতে পারি সেই চেষ্টাটা করা যেতে পারে, ঠিক আছে? তো আগের ক্লাসে আমরা জেনেছি বাক্য তৈরির কি কি উপকরণ লাগবে, এটা নিয়ে। চলো আজকের ক্লাসটা শুরু করি এবং সংক্ষেপে দেখে নিই যে এর আগের দুটি ক্লাসে আমরা কতটুকু শিখেছি। দেখো কি শিখেছি, বাক্যের গঠন রীতিটা শিখেছি। কিভাবে যে একটা কর্তা লাগে, একটা কর্ম লাগে বা কাজ করা লাগে, আর একটা কর্ম লাগে, এই ভুল বললাম, একটা কর্তা লাগে, একটা ভার্ব বা একটা কাজ করা লাগে, আর একটা কর্ম বা অবজেক্ট লাগে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই 3টে জিনিস লাগছে। তাহলে এই কর্তাকে তার পরের স্টেপে আমরা কি শিখেছি, তারপর খুব সংক্ষেপে শেখা এগুলো। সেটা হচ্ছে কর্তাকে কোথায় মূলত কোথায় দেখতে পাওয়া যায়।
কার মধ্যে দেখতে পাওয়া যায়? সেটা হচ্ছে কর্তাটা যে আমি হোক, কোনো একটি অন্য ব্যক্তি হোক, কোনো একটি অন্য বস্তু হোক, সেগুলো কি? সেগুলো হচ্ছে নাউন এবং প্রোনাউনকে পাওয়া যায়। নাউন এবং প্রোনাউনের মধ্যেই কিন্তু এই কর্তাকে পাওয়া যায়। মানে পুরো বাক্যের যদি অংশটাকে ধরি, তাহলে বাক্যের ওই কর্তাকে কোথায় পাবো? নাউন বা প্রোনাউনের মধ্যেই কিন্তু আমি কর্তাকে পাবো। যে কোনো একটি নাম, বস্তু, আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা, এইগুলো যা কিছু হোক, অথবা একটা যা খুশি পশু, পাখি, মানুষ, যাই হোক, ওই কর্তাকে নাউন এবং প্রোনাউনের মধ্যেই পাওয়া যাবে। ঠিক আছে? নাম হচ্ছে নাউন, যে কোনো নাম হচ্ছে নাউন, আর নামের পরিবর্তে যেটা বসানো হয় সেটাকে বলা হচ্ছে সর্বনাম বা প্রোনাউন। নাউন হচ্ছে বিশেষ্য। কিরকম? যে আমার একটা নাম আছে, সেই নামটার বদলে যখন সেটা আমি বলছি, আর তোমার একটা নাম আছে, যে তোমার নামের বদলে যখন আমি সেটা তুমি বলছি, ওইটাকে বলা হচ্ছে প্রোনাউন। মানে নামের পরিবর্তে যেটা বসছে সেটা হচ্ছে প্রোনাউন। এ বাদেও প্রোনাউনের প্রচুর অংশ আছে, সেই তো গ্রামার বইতে আমি সেই ব্যাপারে ডিটেল ক্লাসও আছে, প্রত্যেকটি ব্যাপারে আমার ডিটেল ক্লাস নেওয়া আছে, সেগুলো তোমরা দেখে নিতেই পারো। আর এইটাতে আমরা শিখব সংক্ষেপে। সংক্ষেপে কত দ্রুত বাক্যটাকে তৈরি করতে পারি, তার কত রকম খুঁটিনাটি মেশিন পত্র কি আছে, তাই মেশিনগুলোর নাম কি, ওই মেশিনের স্ক্রু, তারপরে নাট বল্টু, ইঞ্জিনের কত ধরনের জিনিস আছে, তার নামগুলো কি, সেগুলো তো প্রচুর গ্রামারের বিভিন্ন রকম বই আছে, সেগুলো থেকে আমরা শিখি। এখন আমার দরকার হচ্ছে গাড়িটা চালানো। গাড়িটা চালাতে গেলে আমায় যেটুকু যেটুকু শিখতে হবে, আমি সেইটুকু এই ক্লাসগুলোতে আলোচনা করে বাক্য তৈরির দিকে এগোচ্ছি। ঠিক আছে? তা এরপরে কি, নাউনের সঙ্গে আর একটা জিনিস আমাদের লাগবে, সেটা হচ্ছে নাউনের মধ্যে এই বাক্য তৈরির জন্য কর্তাকে বা একটি কোনো বিষয়, ব্যক্তি বা কোনো কিছুকে যখন আমরা বোঝাতে যাই, তখন আমাদের আর একটা জিনিস দরকার পড়ে, সেটা হচ্ছে সংখ্যা। একটা জিনিস লাগে, সেটা হচ্ছে সংখ্যা। সেটা একটি না অনেকগুলি। একটি যদি হয় সেটা হচ্ছে সিঙ্গুলার, সেটা আমরা শিখেছি। আর যদি সেটা একাধিক হয় বা একের বেশি হয়, সেটাকে বলবো আমরা প্লুরাল। যেমন আমি একটি মানুষ, আমরা যেই হয়ে যায় সেটা হচ্ছে অনেকগুলি, সেক্ষেত্রে সেটা হচ্ছে প্লুরাল। তার সঙ্গে শিখেছি আমরা পার্সন, পুরুষ। কি শিখেছি এই ক্লাসটাতে? বিশেষ করে মাথায় রাখো একটা কবিতা। সেটা কি? আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা। আমি, আমরা হচ্ছি ফার্স্ট পার্সন, তুমি, তোমরা হচ্ছে সেকেন্ড পার্সন, সে, তারা হচ্ছে থার্ড পার্সন। এই জিনিসটাকে মাথায় রেখে দাও। কি মাথায় রাখবো? আই, উই, আমি, আমরা। আই, উই। ইউ, ইউ মানে হচ্ছে তুমি, তোমরা। আর হি, দে, এটা হচ্ছে সে, তারা। ঠিক আছে? এটা হচ্ছে থার্ড পার্সন, মানে সে, তারা মানে হচ্ছে থার্ড পার্সন। তাহলে এই কবিতাকে মাথায় রেখে দাও। এই ক্লাসটার জন্য খুব কাজে লাগবে কোনটা? আই, উই, ইউ, ইউ, হি, দে। এইটাকে মাথায় রাখো। ঠিক আছে? এবার চলো আমরা দেখি আর কি আমরা এর আগের ক্লাসগুলোতে জানলাম। সেটা কি? ভার্ব বা ক্রিয়ার প্রকার। সেটা কি? এক হচ্ছে মূল ভার্ব জেনেছি, আর একটা জেনেছি সাহায্যকারী ক্রিয়াপদ, তার সেটও আমি দিয়ে দিয়েছি যেগুলো কাজে লাগে। সব সময় বাক্য তৈরির ক্ষেত্রে যেগুলো কাজে লাগে মোটামুটি তার একটা সেটও আমি আগের ক্লাসে দিয়ে দিয়েছি। ঠিক আছে? আর লাগবে যেটা, সেটা হচ্ছে টেন্স বা সময়, ক্রিয়ার সময়। কেন সেটা আগের ক্লাসে বলেছি, একটু দেখে নিও, নাহলে এই ক্লাসটা অনেক লেন্দি হয়ে যাবে। ঠিক আছে? ক্রিয়ার সময় আমরা কি জানি? তিনটে কাল আছে, একটা বর্তমান, একটা অতীত, একটা ভবিষ্যৎ। যেমন আমি খেয়েছি বা আমি খাই, এটা একটা কাল। আমি খেয়েছিলাম একটা কাল, আমি খাবো একটা কালই। দেখো উচ্চারণগুলো কেরম পাল্টে গেল। আমি এর আগের ক্লাসে এটা বলেছি যে উচ্চারণ রীতির উপর ভিত্তি করেই কিন্তু আমরা এগোবো। আমরা যেভাবে কথা বলি সেরকম ভাবে আমরা কিভাবে লিখতে পারি, এই বাংলা কথা বলতে বলতে কিভাবে আমরা ইংরেজি লিখতে পারি, বুঝতে পারি, এই ক্লাসে সেইভাবেই এগোচ্ছি আমরা। ঠিক আছে? তাহলে এক হচ্ছে বর্তমানকাল, প্রেজেন্ট টেন্স, আর একটা হচ্ছে পাস্ট টেন্স মানে অতীতকাল, আর একটা হচ্ছে ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল। ঠিক আছে? জেনে রাখলাম এগুলো। এরপরে কি? ভার্বের এই এছাড়াও তিনটে রূপ আছে, সেটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল। এই তিনটে রূপ, এই ব্যাপারে আমার একটা আলাদা সেপারেট ক্লাস নিয়ে রাখা আছে। তোমরা প্রত্যেকে যাদের বাড়িতে গ্রামার বই আছে, তাদের গ্রামার বইতে এই জিনিসটাকে কিন্তু অবশ্যই দেখবে এবং ভীষণভাবে পড়বে। এইটা বাক্য তৈরির ক্ষেত্রে মানে প্রতি মুহূর্তে লাগবে। বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বলো, মাধ্যমিক বলো, এইচএস বলো, বিভিন্ন ক্লাসের পরীক্ষা বলো, প্রতিটি ক্ষেত্রে, শূন্যস্থান পূরণের ক্ষেত্রে, বিভিন্ন কাজে ওই টেন্সের এই ভার্বের ওই লিস্ট কিন্তু
খুব জরুরি, এবং এই ক্লাসেও দেখবে ওই ভার্বের লিস্টের অংশটা কিভাবে দরকার লাগে। এর আগের ক্লাসে আমি ডিটেলে খানিকটা বলেছি, আর এইখানে এই ক্লাসে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো যে ভার্বের লিস্ট, সেই ক্লাসটা থেকে অবশ্যই দেখে নেবে। উচ্চারণ কি করে করবে তারও লিঙ্ক এই ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেই ক্লাসটাও অতি অবশ্যই তোমরা দেখে নিও। এর সঙ্গে যেটা বলবো সেটা হচ্ছে, কোনো মেন ভার্বের সাথে যখন আইএনজি কথাটা যোগ হয় তখন একটা ইং উচ্চারণ হয়, হর্ষই অনুস্বার ইং উচ্চারণ হয়। যেমন গোয়ের সাথে যদি আইএনজি যোগ করা হয় তাহলে হবে গোয়িং, প্লের সাথে যদি আইএনজি যোগ করা হবে তাহলে প্লেয়িং। এই কথাটা মাথায় রেখে দাও। তাহলে আমরা দেখলাম, আর অক্সিলারি ভার্বের তো আমি সেট আলাদা দিয়ে দিয়েছি, সেটা বললামই। এই ক্লাসটাতে আমরা দেখব টেন্সের রূপ ও কনজুগেশন। আচ্ছা, কনজুগেশন মানে কি? ভার্বের যে রূপভেদ ঘটে। যেমন রূপভেদটা কিরকম? আমি খাই, এটা একটা খাওয়া যে কাজটা বা ভার্বটা, তার রূপ হচ্ছে কি? খাই। আমি খাচ্ছি, দেখো কথাটা পাল্টে গেল, ভার্বটার রূপটা পাল্টে গেল, খাচ্ছি। আমি খেয়েছি, আবার রূপটা পাল্টে গেল। আমি খেয়েছিলাম, দেখো আবার সেই খাওয়া কথাটার রূপটা আবার পাল্টে গেল। আমি খাবো, রূপটা আবার পাল্টে গেল। এই যে ভার্বের রূপটা কেন পাল্টাচ্ছে? সময়টাকে ইন্ডিকেট করবার জন্য বা মেনশন করবার জন্য, সময়টাকে বোঝানোর জন্য যে কোন সময় ওই কাজটা ঘটছে। আমি ভবিষ্যতে খাবো কোনো কিছু, সেটাকে যদি এখন বলি যে আমি খাচ্ছি, তাহলে বলবে এই তোর খাবারটা কোথায়, তখন তো সে বোঝাতে পারবে না। এই তাহলে কি টাইমটা, ভার্বের টাইমটা, আমাদের যেমন বাংলায় কথা বলতে গিয়ে সেটা বুঝিয়ে ফেলেই আমাদের কথা বলছি ওটা তো বলেই থাকি। ইংরেজিতেও কিন্তু বোঝা যায় না, আমাদের কথার সঙ্গে সেটা বুঝতে পারে। কিন্তু এবার যদি পার্ট বাই পার্ট কেটে কেটে যদি বোঝা হয় জিনিসটা, তাহলে তোমরা বুঝতে পারবে যে ওই টাইম মেনশন করে দেওয়াটাই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যে কোনো কথাকে, যে কোনো ভাবকে বোঝানোর ক্ষেত্রে। ঠিক আছে? তো চলো এর সঙ্গে আমরা এবার দেখি যে টেন্সে ভার্বের এই যে রূপভেদ আছে, যে টেন্স, এই টেন্সের মাধ্যমে সেটা আমরা শিখব। সেটা কি? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। এর আগের ক্লাসে আমরা শিখেছি সেটা। আর কি বলেছিলাম, এই প্রত্যেকটি টেন্সের কিন্তু মূলত 4টি করে অংশ। একটা হচ্ছে ইনডিফিনাইট সাধারণ, আর একটা হচ্ছে কন্টিনিউয়াস চলমান, আর একটা পারফেক্ট ঘটিত, আর একটা ঘটিত চলমান। মানে এগুলো যদি তোমরা মনে নাও রাখতে পারো, ঠিক আছে, এগুলো জানার সুবিধার জন্য তোমাদেরকে বলে রাখলাম যে ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস, এই 4টে রূপ, এই 3টে যে টেন্স বললাম, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, এই 3টে টেন্সেরই কিন্তু এই 4টে করে ভাগ আছে। ঠিক আছে? যেমন এই ধরো প্রেজেন্ট টেন্স, এই প্রেজেন্ট টেন্সের 4টে ভাগ: প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে? আজকে তোমাদেরকে বলছি, এই ক্লাসটাতে তোমাদেরকে এমন ছড়ার মতো করে জিনিসটাকে শিখিয়ে দেবো যাতে যে কোনো বাক্য, এই ছড়াটাকে তোমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে, তার কেন কোথায় কি আছে সেইগুলোকে একটু শিখতে হবে ভালো করে, সেটা তো বলে দেবই। আর এই যে 4টে করে অংশ, যেমন প্রেজেন্ট টেন্সে দেখলে, তেমনি পাস্ট টেন্সেও আছে, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই যেমন পাস্ট টেন্সে। তেমনি ফিউচার টেন্সেও আছে। ঠিক আছে? তেমনি ফিউচার টেন্সেও আছে, ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু ব্যাপার হচ্ছে, আমরা সাধারণত দেখতে পাই যে সাধারণ বাক্য লেখা বা পড়ার ক্ষেত্রে অধিক পরিমাণে ব্যবহার হয় ক্লাসগুলোতে। ঠিক আছে? এবং আমাদের দৈনন্দিন কাজে কাজ চালিয়ে নেওয়ার মতো সেগুলো কোনগুলো, সেগুলো দেখো এই প্রেজেন্ট টেন্সের মধ্যে যদি আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট, কন্টিনিউয়াস এবং পারফেক্ট, এই 3টে জিনিস, এই 3টে টেন্স কিন্তু খুব কাজে লাগে তার মধ্যে। আর এইটার ব্যবহারটা হয়, অবশ্যই হয়, একটু অল্প। ঠিক আছে? তেমনি পাস্টের মধ্যেও পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, এই 3টে। ঠিক আছে? আর ফিউচারের মধ্যে শুধু তোমার ফিউচার ইনডিফিনাইটটা। এই কটা যদি প্রাথমিকভাবে তৈরি করে রাখো, আগের ক্লাসগুলো দেখো, সেইটা অনুযায়ী কিন্তু আমি এই ক্লাসটা করাচ্ছি। আর বলবো, এই যে প্রতিটি যে ভাগ ভাগ করা বললাম টেন্সগুলো, এই প্রত্যেকটা টেন্সের আলাদা আলাদা করে, যেমন ধরো পাস্ট ইনডিফিনাইট আলাদা ক্লাস আছে, পাস্ট কন্টিনিউয়াস তার আলাদা ক্লাস আছে,
প্রতিটির আলাদা আলাদা ক্লাস আছে, এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস তার আলাদা ক্লাস আছে। তাহলে প্রতিটি টেন্সের আমার আলাদা ক্লাস নেওয়া আছে, সেই ক্লাসগুলো তোমরা ডিটেলে দেখতে পাবে তাতে, ঠিক আছে। আর এখানেও আমি সেইভাবেই তোমাদেরকে শেখাচ্ছি যে টেন্সগুলো অধিক পরিমাণে তোমাদেরকে পড়াশোনার ক্ষেত্রে অধিক পরিমাণে কাজে লাগে, ঠিক আছে, যাতে আমরা কি চাইছি, দ্রুত ইংরেজি শিখতে, বুঝতে। এই ক্ষেত্রে আমরা আসছি প্রথম টেন্স যেটা, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সাধারণ বর্তমানকালে, এই সাধারণ কথাবার্তা বলি সেরকম। তোমরা জাস্ট এই মানে ছড়াটা পড়ে যাবো, তার নিয়মগুলো বলে দেবো, ঠিক আছে। সেইটাকে তোমরা লিখে নাও খাতাতে, এবং লিখে নিয়ে তোমরা তৈরি হতে থাকো, ঠিক আছে। এর ভার্বটা হচ্ছে গো ভার্ব দিয়ে আমরা শিখবো। মাথায় রেখো, এই গো ভার্বের বদলে যদি আমরা অন্য যে কোনো ভার্ব ব্যবহার করি সেখানে একই ব্যাপার হবে। গো এর বদলে আমরা প্লে ব্যবহার করতে পারি, ডু ব্যবহার করতে পারি, ইট ব্যবহার করতে পারি, রিড ব্যবহার করতে পারি, রাইট ব্যবহার করতে পারি, যা খুশি ভার্ব আমরা গো এর বদলে এখানে ব্যবহার করতে পারি। একটা ভার্ব দিয়ে দেখাতে হয় এক্সাম্পল, আমি সেই জন্য এখানে সেইভাবে দেখিয়ে দিয়েছি। এর সাধারণ বর্তমানকালের নিয়ম কিরকম, সাবজেক্টের সঙ্গে ভার্বের যে প্রেজেন্ট ফর্মটা বসবে সেটা দেখো। এই ক্লাসগুলোতে আমি কি করছি, এই যে এগুলো আমার ডিটেল ক্লাসের যে পিডিএফ গুলো আছে সেইগুলো থেকে কিন্তু এগুলো তোমাদেরকে করিয়ে দিচ্ছি, ঠিক আছে। এর মধ্যে আমি কয়েকটা ভাগ আছে। একটা বাক্য যখন আমরা বলি তখন অনেক রকম ভাবে বলি না, হ্যাঁ সূচক ভাবে বলি যে আমি খাই, আবার উল্টোটাও বলি আমরা খাই না, তাহলে এই দুটো আমাদের শিখতে হবে। তেমনি আবার জিজ্ঞাসা করি আমি কি খাই, এটাও যেমন জিজ্ঞাসা করি, আমি কি খেয়েছি এটা যেমন জিজ্ঞাসা করি, আবার তেমনি উল্টোটাও জিজ্ঞাসা করি, না দিয়েও জিজ্ঞাসা করি, সেটা কি আমি কি খাইনি। কাজেই প্রতিটিরই পজিটিভ এবং নেগেটিভ, মানে সাধারণ বাক্যের অ্যাসার্টিভ সেন্টেন্সে সাধারণ বাক্যের যেমন হ্যাঁ এবং না আছে, তেমনি জিজ্ঞাসা করার ক্ষেত্রেও হ্যাঁ এবং না আছে। এই চারটে রূপই আলাদা আলাদা করে তোমাদেরকে দিয়ে দিচ্ছি, যাতে তোমাদের লেখার সময় পড়ার সময় নতুন করে কিছু ভাবতেই না হয়, ঠিক আছে। চলো দেখি তাহলে সাধারণ বর্তমানকালে কি হচ্ছে, হ্যাঁ সূচক বাক্যে, ঠিক আছে। এটাকে একটুখানি ছোট করে নিই, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে হয়তো। দেখো সাধারণ বর্তমানকালে এইভাবে ছকটা কাটবে। বাঁদিকে দেখে নাও, স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ আশা করি, যেভাবে রয়েছে একটা সিঙ্গুলার একটা প্লুরাল, ঠিক আছে। আর এইভাবে বাঁদিকটায় লিখে নাও ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এইভাবে প্রত্যেকের খাতায় প্রত্যেকে লিখে নাও, ঠিক আছে। আর ওই কি বলেছিলাম, একটা কবিতা বলেছিলাম না তোমাদের, একদম প্রথমে মাথায় রাখো, আই, উই, ইউ, ইউ, হি, দে, ঠিক আছে। এই যে কবিতাটা, এটা মাথায় রাখো, তার সঙ্গে কি কি যোগ হচ্ছে জাস্ট প্রত্যেকটা টেন্সে এইভাবে আমরা এগোবো। এর সঙ্গে বলে রেখে দিই, আচ্ছা ঠিক আছে, ওই অব্দি যাই তারপর বলছি। দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে এইভাবে মাথায় রাখো, আই গো আমি যাই, উই গো আমরা যাই, ইউ গো তুমি যাও, ইউ গো তোমরা যাও, এইখানটা খেয়াল রাখো। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যখন চলে আসছে তখন এখানে একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, এখানে ভার্বের সঙ্গে এস অথবা ইএস যোগ হবে, ঠিক আছে। এস বা ইএস এর কেন কোথায় কি বৃত্তান্ত যোগ হয় সেটার ব্যাপারে একদম আলাদা একটা ক্লাস আছে, ওটা অবশ্যই দেখো, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এস বা ইএস এর ব্যবহার তৎসত্ত্বেও মানে কোনটার পরে ইএস, কোন শব্দের পরে ইএস লিখবো আর কোনটার পরে এস লিখবো এইটা অনেক সময় বোঝা যায় না, সেটার ব্যাপারে ডিফারেন্ট আমার ক্লাস নেওয়া আছে, ডেসক্রিপশনে দিয়ে দেবো। তাহলে এইখানে মাথায় রাখতে হবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, যখন আমি যাই, আমরা যাই, তুমি যাও, তোমরা যাও, বা আমি খেলি, তুমি খেলো, ঠিক আছে, এরকম যখন বাক্যগুলো হয় তখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কি হবে, একটা এস অথবা ইএস ভার্বের সঙ্গে যোগ হবে, ঠিক আছে। আর নর্মাল দে গো, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, আই গো, উই গো, ইউ গো, ইউ গো, হি গোজ, দে গো। এই যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারটা কে, এটা সে, এটা পুরুষও হতে পারে মহিলাও হতে পারে, ঠিক আছে। তেমনি এই যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এইখানটাতে আমি আগের ক্লাসে বলেছি যে এখানে কিন্তু এটা একটা উদাহরণ হিসেবে হিটাকে আমি ব্যবহার করছি, এখানে যে কোনো নামের যে কোনো ব্যক্তি হতে পারে, একটি হতে হবে, যে কোনো নামের যে কোনো পশু পাখি গাছপালা যা কিছু হতে পারে, একটি হতে হবে, তবে হবে সেটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, বাঁদিকের গুলো সব। আর ডান দিকের গুলো কি, ডান দিকের গুলো সব প্লুরাল, সেটাও থার্ড। এই যে দেটা ব্যবহার হচ্ছে কি, যদি একটা পাখির বদলে দুটো পাখি হয়, মানে একের অধিক যখন হবে তখন হয়ে যাবে দে ফর্মটা। এই ফর্মুলাটা বসবে কি, যখন একের অধিক হয়ে যাবে ডান দিকেরটা, ঠিক আছে।
তাহলে হলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের প্রথম অংশটা গেল, হ্যাঁ সূচক বাক্য। কিন্তু যে জিনিসটাকে আমি না বলতে যাই, যে আমি যাই না, আমি খাই না, এই কথা বলতে গেলে কিন্তু খেয়াল রাখো, এই নেগেটিভ বাক্য তৈরি করতে গেলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আমাদের একটা জিনিস লাগবে, গো ভার্বের সঙ্গে কি লাগবে, একটা গো ভার্বটা তো মেন ভার্ব, যাওয়া ভার্ব দিয়ে করছি, তার সাথে ডু ভার্বের সাহায্য লাগবে। ওই যে সাহায্যকারী ক্রিয়াপদের ক্লাসটা বলেছি এর আগের ক্লাসটায়, ওইটা অবশ্যই দেখে নিও। ডু ভার্বের একটা সাহায্য লাগবে আমাদের, ঠিক আছে? এই সাহায্যটা কি করে হবে, এইটা হচ্ছে সেই ফর্মুলাটা, যে এটা না সূচক বাক্য ব্যবহার করছি। আমি যাই না, আমি খাই না, আমি খেলি না, আমি পড়ি না, এই না বলতে গেলে কার সাহায্য লাগবে, ডু ভার্বের। কিরকম, সাবজেক্ট, তার সঙ্গে ডু যোগ হবে, তার সঙ্গে নট যোগ হবে, তার সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ওই যে প্রেজেন্ট ফার্স্ট পাস্ট পার্টিসিপল বলেছি তার প্রেজেন্ট ফর্মটা যোগ হবে, ঠিক আছে? তাহলে গো ভার্বের প্রেজেন্ট ফর্ম কোনটা, যেমন গো ওয়েন্ট গান ছিল, প্রেজেন্ট গো, পাস্ট ওয়েন্ট, পাস্ট পার্টিসিপল গান। তাহলে এখানে কোনটা কাজে লাগছে, গোটা কাজে লাগছে, প্রেজেন্ট ফর্মটা। ঠিক একই রকম ভাবে ছকটা সাজিয়ে নাও, সিঙ্গুলার এবং প্লুরাল, ঠিক আছে? একটু কিন্তু লেন্দি হবে, ক্লাসটা বারবার করে বলে রাখছি, স্কিপ করে এগিয়ে যেও না। দেখো, না বলতে গেলে কি করতে হচ্ছে, আই ডু নট গো, উই ডু নট গো, মানে আমি যাই না, আমরা যাই না, ফার্স্ট পার্সন মিটে গেল। তুমি যাও না, তোমরা যাও না, কি হবে, ইউ ডু নট গো, ইউ ডু নট গো, তুমি যাও না, তোমরা যাও না, সেকেন্ড পার্সন হয়ে গেল। থার্ড পার্সনে কি হচ্ছে, খেয়াল করো, ওই যে বলেছি থার্ড পার্সনের ক্ষেত্রে, হ্যাঁ সূচক বাক্যের ক্ষেত্রে যদি এস বাই এস যোগ হয়, তাহলে এই গানটা একটু অন্যরকম ব্যাপার আছে। সেটা কি, হি ডাজ নট গো, দে ডু নট গো, মানে সে যায় না, তারা যায় না, হি ডাজ নট গো, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। এই এস বাই এসটা কিন্তু কিসের সাথে যোগ হবে, এই যে অক্সিলারি ভার্ব ডু, তার সাথে যোগ হবে, আর গোটা এখানে পড়ে থাকবে, তখন কিন্তু এই গোয়ের সাথে আর যোগ হবে না, ওটা যে কোনো একটির সাথে যোগ হবে, মাথায় থাকে যেন, ঠিক আছে? তাহলে এটা হবে কি, হি ডাজ নট গো। আচ্ছা, সে যদি সে বলি যে সে খেলে না, তাহলে কি হবে, হি ডাজ নট প্লে, ঠিক আছে? সে পড়ে না, হি ডাজ নট রিড, আর সে পড়ে, হি রিডস, ঠিক আছে? সে খেলে, হি প্লেজ। সে যদি বলি যে সে খেলে না, হি তখন আর প্লেজ হবে না, হি ডাজ নট প্লে, ঠিক আছে? আর তারা খেলে না, বা সরি তারা যায় না, দে ডু নট গো। এই ডু নট কথাটাকে কিন্তু অনেক ক্ষেত্রে ডোন্ট, ডি ও এন একটা অ্যাপোস্ট্রফি দিয়ে টি, ডোন্ট হিসেবেও লেখা বা বলা যায়, ঠিক আছে? এরপরে চলো যে টেন্সটা আমরা শিখবো সেটা হচ্ছে, এরপরে যে অংশটা আছে বাক্যের, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ। কোনটা, প্রশ্ন করছি, কোনো কিছুকে আমরা প্রশ্ন করছি। তাহলে এইটা কি করে করবো প্রশ্ন, সেই ডু অক্সিলারি ভার্বের কিন্তু সাহায্য নিতে হবে। কিন্তু একটা কথায় মাথায় রেখে দাও এই সঙ্গে, সেটা কি, যদি আমরা ইংরেজিতে কোনো বাক্যর প্রশ্ন তৈরি করতে চাই, তাহলে সাহায্যকারী ক্রিয়াপদ যেটা থাকবে সেটা বাক্যের একদম প্রথমে বসবে। এই একটা সহজ টিপস মাথায় রেখে দাও, ঠিক আছে? তাহলে এখানে কি হবে, ডু, ডু এর সঙ্গে হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটা আছে। এই যে ফর্মুলাটা আছে এটা আমি লিখে দিচ্ছি, তোমরা লিখেও নিতে পারো, তোমরা দেখতে পারো, কিন্তু আসল হচ্ছে আমি তোমাদের চাইছি এই কবিতাটা পড়িয়ে দিতে, ঠিক আছে? এটা যদি ভালো করে করে পড়ে নাও তোমরা, তাহলে তোমাদের কিন্তু ইংরেজি বাক্য লিখতে আর অনেক অসুবিধাই প্রায় থাকবে না, ঠিক আছে? তাহলে ওই একই রকম ছক করো, সিঙ্গুলার প্লুরাল, বাঁদিকে হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন লিখে নিলে। এবার দেখো প্রশ্নটা কি করে করছি, আই গো মানে আমি যাই, তাহলে আমি কি যাই, এইটা করতে গেলে কি করতে হবে, ডু আই গো, আমি কি যাই, ডু উই গো, আমরা কি যাই, ডু ইউ গো, তুমি কি যাও, ডু ইউ গো, তোমরা কি যাও, ডাজ এইখানে কি হবে, হি ডাজ গো, যদি সে যায় হয়, এই হি ডাজ গো বলছি, হি ডাজ নট গো যদি তোমার সে যায় না হয়, তাহলে এই অক্সিলারি যদি এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের প্রথমে বসে, তাহলে ওই ডু এর সঙ্গে কিন্তু এস বাই এস যোগ হয়ে কি হলো, মানে ইএস যোগ হয়ে কি হলো, ডাজ হি গো। দুটো ভার্বের সঙ্গে কিন্তু এস বি এস যোগ হবে না, অক্সিলারিটা এখানে প্রথমে বসছে, ওইটার সঙ্গে যোগ হলো, তাহলে ডাজ হি গো। তাহলে এখানে যদি হয় সে কি খেলে, ডাজ হি প্লে, তাহলে প্রশ্ন হয়ে গেল, ঠিক আছে? এই প্রশ্নগুলো কি সব হ্যাঁ সূচক প্রশ্ন, এর মধ্যে কোনো না কথা নেই কিন্তু। আর
তারা কি যায়? ডু দে গো? তাহলে এইভাবে হচ্ছে আমরা প্রশ্ন তৈরি করতে পারলাম, যে কোনো প্রেজেন্ট টেন্সের, ইনডিফিনাইট টেন্সের প্রশ্ন তৈরি করতে পারলাম। এবার সেই প্রশ্নটাকে যদি আবার না করি, না সূচক করি, তাহলে সেটা কিরকম হবে দেখি। প্রশ্নটাকে না করতে গেলে ওই সেই একই রকম থাকছে, শুধু এর সঙ্গে একটা নট যোগ হচ্ছে। কিরকম দেখো, এই বাঁ দিকে সিঙ্গুলার, ডান দিকে প্লুরাল। তোমরা ইচ্ছা করলে যারা স্ক্রিনে দেখছো, স্ক্রিনশট তুলে নিয়ে ফর্মুলাটাকে লিখেও নিতে পারো যে কিভাবে হয়, ঠিক আছে? আমি দ্রুত করানোর জন্য তোমাদেরকে এটা চেষ্টা করছি। দেখো, ডু আই নট গো, এটা যেমন লিখতে পারি যে আমরা কি আমি কি যাই না, এটা যেমন লেখা যায়, তেমনি আবার এভাবেও লেখা যায়, ডু নট আই গো, এটাও লেখা যায়। একটু ঘুরিয়ে দুটোকেই লেখা যায়, ঠিক আছে? কি বললাম? ডোন্ট আই গো, এটাও লেখা যেতে পারে, মানে ডু নট আই গো, এটা লেখা যাবে। আবার এই যে নটটা, এইটা কিন্তু এখানে বসানো যায়, ঠিক আছে? ডোন্ট আই গো, আমি এটা এখানে লেখা আছে, আমি তোমাদের মুখে আলাদাটাও বলে দিচ্ছি। তোমাদের আরেকটা কি, ডোন্ট উই গো, আমরা কি যাই না? ডোন্ট ইউ গো, তুমি কি যাও, তুমি কি যাও না? বা ডু নট ইউ গো, তোমরা কি যাও না? এইবার হবে ডাজ নট হি গো, সে কি যায় না? ডু নট দে গো, তারা কি যায় না? দেখলে, দুরকম ভাবেই জিনিসটা তোমাদেরকে লেখা এবং মুখে আমি বলে দিলাম। এবার চলো পরের টেন্সটা, সেটা হচ্ছে এই যে বলেছিলাম, আমি যাই, আমি খাই, আমি খেলি, আমি খেলি না, আমি কি খেলি, এই কথাগুলোর উচ্চারণগুলো শেষ। এবার কি, আমি যাচ্ছি, মানে কাজটা চলছে, এই উচ্চারণটা শিখবো। সেটা কোন টেন্সে? না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, ঠিক আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কি শিখছি? অ্যাসার্টিভ বাক্যের যে পজিটিভ অংশটা। এখানে খেয়াল করো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভার্ব, মানে আমাদের যেমন সাবজেক্ট থাকছে, ওই যে বলেছিলাম আগে অক্সিলারি ভার্বের সেট, তার মধ্যে থেকে আমাদের এই অক্সিলারি সেটটাকে কাজে লাগবে। সেটা হচ্ছে এম, ইজ অথবা আর, এই তিনটেকে কাজে লাগবে। আর ভার্বের সঙ্গে যোগ হবে একটি আইএনজি, যেগুলো আগের ক্লাসে তোমাদের বলেছিলাম। এবার দেখো সেগুলো কাজে লাগছে, ঠিক আছে? এবার দেখো, ওই একইভাবে তোমরা সিঙ্গুলার প্লুরাল বাঁদিকে ডান দিকে লিখে নাও, নিয়ে এবার একদম বাঁদিকে তোমাদের ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সনটা লিখে নিলে, নিয়ে দেখো আই অ্যাম গোয়িং, মানে হচ্ছে আমি যাচ্ছি। আই এর সঙ্গে কি হবে? অ্যাম কথাটা যোগ হবে। আমার ডিটেল ক্লাসগুলোতে না আরো ধীরে ধীরে এগুলো ধরে ধরে অনেকটা শেখানো কাজ, মানে এক একটা টেন্স, এক একটা আলাদা আলাদা টেন্সের ভাগ, সেটার একটা আলাদা আলাদা ক্লাস নিয়েছি আমি। আর এটাতে আমি একটু দ্রুত তোমাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি, জাস্ট এই কবিতাটাকে তোমরা মাথায় রাখবে। উই আর গোয়িং, আমরা যাচ্ছি, উই এর সঙ্গে আর বসলো, আর দেখো এই ভার্বের সঙ্গে, গো ভার্বের সঙ্গে আইএনজি বসে গেছে, দেখতে পেয়েছো? তো এবার পরেরটা দেখো, ইউ আর গোয়িং, তুমি যাচ্ছ, ইউ আর গোয়িং, তোমরা যাচ্ছ। এইখানে আবার খেয়াল করো, আবার একটু অন্যরকম। হি এর সঙ্গে কি বসবে? ইজ বসবে। হি, বা ওই বললাম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, হি হোক, সি হোক, ঠিক আছে? বা যে কোনো একটি ব্যক্তি হোক, যে কোনো একটা কুকুর হোক, যে কোনো একটা পশু হোক, পাখি হোক, ঠিক আছে? বার্ড, এ বার্ড ইজ গোয়িং, বা এ ডগ ইজ গোয়িং, এ বাস ইজ গোয়িং, এরকম হতে পারে। তাহলে কি হলো? থার্ড পার্সন সিঙ্গুলার সঙ্গে কি বসলো? ইজ বসলো। এখানে খেয়াল করে ইজ বসে গেছে একটা, ঠিক আছে? আর এই দেখো গোয়ের সাথে আবার আইএনজি যোগ হয়েছে। আর দে আর গোয়িং, তারা যাচ্ছে। এইটাকে যদি আমরা না সূচক করি তাহলে কি রকম হবে? না সূচক বাক্য। দেখো সিঙ্গুলার আছে, ঠিক আছে, প্লুরাল আছে, এর সঙ্গে কিরকম ভাবে লিখতে হবে এটা? আই অ্যাম, তারপরে একটা নট বসে যাচ্ছে এখানে, খেয়াল করছো? তার সাথে একটা নট বসে গেল। আই অ্যাম নট গোয়িং, আমি যাচ্ছি না। উই আর নট গোয়িং, আমরা যাচ্ছি না। ইউ আর নট গোয়িং, তুমি যাচ্ছ না। ইউ আর নট গোয়িং, তোমরা যাচ্ছ না। হি ইজ নট গোয়িং, সে যাচ্ছে না। দে আর নট গোয়িং, তারা যাচ্ছে না। ঠিক আছে? এবার বলবে এগুলো তো আমরা বইতে অনেক শিখেছি, বাট এরকম কবিতার মতো করে মাথায় রাখো, যে কটা দরকার সে কটা, আর ওই আগের অংশগুলো যেগুলো দরকার সেটা, ঠিক আছে?
আমি তোমাদের সুবিধার জন্য একটা ক্লাসের মধ্যেই সবটা করিয়ে দেওয়ার চেষ্টা করছি। এইটাকে যদি আমরা প্রশ্ন করি, মানে প্রশ্নসূচক বাক্যে করি, সেটাকে পজিটিভ মানে ইন্টারোগেটিভে যদি করি, সেটা কি? এইখানটাতেই কিন্তু তোমাদের আবার একটা কথা বলছি যে অক্সিলারি ভার্বকে কিন্তু প্রশ্নসূচক বাক্যে সবার সামনে রাখতে হবে। ঠিক আছে, অক্সিলারি ভার্বকে সবার সামনে রাখতে হবে। যেমন এখানে কে আগে, অক্সিলারি ভার্ব কে আছে, এখানে আমরা কাকে কাকে নিয়েছি? অ্যাম, ইজ, আর কে। তাহলে অ্যাম আগে বসে যাবে। তাহলে অ্যাম আই গোয়িং, আমি কি যাচ্ছি? আর উই গোয়িং, আমরা কি যাচ্ছি? আর ইউ গোয়িং, তুমি কি যাচ্ছ? আর ইউ গোয়িং, তোমরা কি যাচ্ছ? ইজ হি গোয়িং, সে কি যাচ্ছে? আর দে গোয়িং, তারা কি যাচ্ছে? প্রত্যেকটা স্ক্রিনশট তুলে বা ক্লাসটাকে একটু থামিয়ে পরবর্তীকালে নোটগুলো লিখে নিও তোমরা। এই প্রশ্নসূচক বাক্যকে যদি আমি নেগেটিভ করি, মানে না সূচক বাক্য করি, যে ওই যেমন বললাম আমি নাটাকে উল্টে দিচ্ছি, অক্সিলারিটাকে আগে নিয়ে আসতে হচ্ছে। কিভাবে? এম আই নট গোয়িং, আই অ্যাম নট গোয়িং হয়েছিল কি? আমি যাচ্ছি না। তাহলে আই অ্যাম নট গোয়িং যদি আমি যাচ্ছি না হয়, ঠিক আছে, তাহলে আমি কি যাচ্ছি না, তাহলে কি হবে? অ্যামটাকে, অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে আসবো। অ্যাম আই নট গোয়িং, ঠিক আছে, আমি কি যাচ্ছি না। আর উই নট গোয়িং, আমরা কি যাচ্ছি না। দেখো খেয়াল করো, এই ভার্বটার জায়গায় যদি তুমি অন্য ভার্ব জাস্ট বসিয়ে দাও, তাহলেই তুমি বাক্য পেরে যাচ্ছ অনেকটাই, অবজেক্টটাকে বাদ দিয়ে। ঠিক আছে, সেগুলো তো আমরা শিখবো, একটু প্রিপোজিশন শিখবো, আর্টিকেল শিখবো, অবজেক্ট শিখবো, এগুলো তো আমরা শিখবো। ঠিক আছে, এর পরের অংশে শিখবো, দ্রুত শিখবো, সেগুলোর টেকনিক দিয়ে শিখবো। আচ্ছা, আর ইউ নট গোয়িং, তুমি কি যাচ্ছ না। আর ইউ নট গোয়িং, তোমরা কি যাচ্ছ না। ইজ হি নট গোয়িং, সে কি যাচ্ছে না। আর দে নট গোয়িং, তারা কি যাচ্ছে না। তাহলে এইটা আমরা প্রশ্নের যে না অংশ সেটা আমরা শিখে ফেললাম। এরপরে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। উচ্চারণটা কিরকম? এই যাচ্ছি উচ্চারণটা হয়ে গেল, খাই, খাচ্ছি, এটা হয়ে গেল, যাই, যাচ্ছি, এগুলো হয়ে গেল, যাচ্ছি না, খাচ্ছি না, এগুলো হয়ে গেল, খাই না, এগুলো হয়ে গেল। এবার খেয়েছি, গিয়েছি, এই যে উচ্চারণটা, সেইটার রূপ কিরকম হবে ইংরেজিতে? এতে আমাদের মূল ভার্ব হচ্ছে গো, ঠিক আছে, আর এর উচ্চারণগুলো কিরকম? ছে, ছি, ছো, বাক্যের সাথে আমরা বাংলায় বলি, ঠিক আছে, খেয়েছে, খেয়েছি, খেয়েছি, খেয়েছো, এই উচ্চারণগুলো হয়। তেমনি এর সঙ্গে একটা অক্সিলারি ভার্ব লাগবে, তার সেটা হচ্ছে হ্যাভ এবং হ্যাজ। ওই যে সেটটা দিয়েছিলাম সেটা, আর ওই যে ভার্বের রূপ বলেছিলাম। এইবার দেখো কেন আমি তোমাদেরকে আগে ওইগুলোকে পড়তে বলেছিলাম। ওই ভার্বের যে তিনটে রূপ, প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যে কোনো টেন্সের পারফেক্ট টেন্সে কি কাজে লাগবে? পাস্ট পার্টিসিপল রূপটা লাগবে। যেমন গো, ওয়েন্ট, গান, এখানে গানটা লাগবে। ডু, ডিড, ডান, এখানে ডানটা লাগবে। প্লে, প্লেট, প্লেট, এখানে প্লেট কথাটা লাগবে। ঠিক আছে, অ্যারাইজ, অ্যারোজ, অ্যারিজেন, এখানে অ্যারিজন কথাটা লাগবে। কাজেই রাইট, রোট, রিটেন, মানে লেখা, ওই রিটেন কথাটা লাগবে এই টেন্সটাতে। দেখো কিরকম হচ্ছে, আমি গিয়েছি, কিরকম হবে ব্যাপারটা? আই এর সঙ্গে কি বসবে? হ্যাভ, সবার সঙ্গে হ্যাভ বসবে, শুধু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে গিয়ে হ্যাজ বসবে। এইটা মাথায় রাখো। আই হ্যাভ গান, আমি গিয়েছি। উই হ্যাভ গান, আমরা গিয়েছি। ইউ হ্যাভ গান, তুমি গিয়েছো। ইউ হ্যাভ গান, তোমরা গিয়েছো। ঠিক আছে, আহা উঠে গেল, সরি। ইউ হ্যাভ গান, তুমি গিয়েছো। ইউ হ্যাভ গান, তোমরা গিয়েছো। হি, এখানটা খেয়াল করবে, হি হ্যাজ গান। ঠিক আছে, এই হ্যাজ কিন্তু হি এর সাথে, মানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ বসবে। তাহলে বুঝতে পারছো, তোমাদের পরবর্তীকালে লিখতে এই সমস্ত যে শূন্যস্থান থাকে, বিভিন্ন ভার্ব দ্বারা শূন্যস্থান পূরণ করো, বাক্য গঠন করো, কত সহজ হয়ে যাচ্ছে এই ব্যাপারগুলো। হি হ্যাজ গান আর দে হ্যাভ গন কি? তারা গিয়েছে। হয়ে গেল এটা। এরপরে সেটাকে যদি আমরা না সূচক করি তাহলে কি হবে? এখানে জাস্ট একটা নট বসে যাবে। আই হ্যাভ নট গন, আমি যাইনি। উই হ্যাভ নট গন, আমরা যাইনি। ইউ হ্যাভ নট গন, তুমি যাওনি। ইউ হ্যাভ নট গন, তোমরা যাওনি। হি হ্যাজ নট গন, হি এর সঙ্গে হ্যাজ বসছে, হ্যাজ নট গন, সে যায়নি। দে হ্যাভ নট গন, তারা যায়নি। হয়ে গেল। এটাকে যদি আমরা প্রশ্ন করি, প্রশ্নসূচক বাক্য তৈরি করি, তাহলে কি হবে? জানোই, অক্সিলারি ভার্বকে সামনে নিয়ে চলে আসতে হবে। সেটা কি রকম হবে? হ্যাভ আই গান, আমি কি গিয়েছি। হ্যাভ উই গান, আমরা কি গিয়েছি। হ্যাভ ইউ গান, তুমি কি গিয়েছো। হ্যাভ ইউ গান, তোমরা কি গিয়েছো। হ্যাজ হি গান, সে কি গিয়েছে। হ্যাভ দে গান, তারা কি গিয়েছে। জাস্ট হ্যাভটাকে সামনে নিয়ে চলে আসলে। ঠিক আছে,
আর ওই যে বলেছি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, সিঙ্গুলার, প্লুরাল, এই কনসেপ্টটাকে মাথায় রেখে দেবে, এই ছকটাকে মাথায় রেখে দেবে, ঠিক আছে? তাহলেই বুঝতে পারবে কোনটার ক্ষেত্রে কি হচ্ছে। এবার দেখো, এটাকে যদি আমরা না সূচক প্রশ্ন করি তাহলে কি দাঁড়াচ্ছে? না সূচক প্রশ্ন করতে গেলে আমাদের করতে হচ্ছে যেটা, জাস্ট একটা নট ব্যবহার করে দিচ্ছি। সেটা কি? হ্যাভ আই নট গান? আমি কি যাইনি? হ্যাভ উই নট গান? আমরা কি যাইনি? হ্যাভ ইউ নট গান? তুমি কি যাওনি? হ্যাভ ইউ নট গান? তোমরা কি যাওনি? হ্যাজ হি নট গান? সে কি যায়নি? হ্যাভ দে নট গান? তারা কি যায়নি? এটা হয়ে গেল তাহলে। এবার আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? আমি বলছি ডিটেল ক্লাস তোমরা যারা দেখো তারা অবশ্যই এই টেন্সটাকে ওই ক্লাস থেকে দেখে নেবে। আমি পরবর্তী ক্লাসে অবশ্যই সেটাকে নিয়ে আলোচনা করব, এবং আরো তোমাদের যদি ইচ্ছা থাকে সেটা ওই ক্লাস থেকে দেখে নেবে, যে আমার একদম ডিফারেন্ট এইটার নাম দিয়েই দেখবে, থাম্বনেলে এটার নামই দেওয়া আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সেটা থেকে তোমরা ওই ক্লাসটা দেখে নেবে। আর আমি এখানে কি বলছি, যেটা তোমাদের অতিরিক্ত কাজে লাগে সব সময়ের জন্য, সেই টেন্সগুলো এতে আমি করিয়ে দিচ্ছি। যেমন এরপরে হচ্ছে আমরা শিখছি অতীতকাল। এখানে আমাদের কোন রূপটা রাখবে ভার্বের? ওই যে প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, গো, ওয়েন্ট, গান। এখানে আমাদের ওই মাঝখানেরটা ওয়েন্ট, পাস্ট রূপটাকে আমাদের কাজে লাগবে। এখানেও আমাদের ভার্বটা কি? ভার্ব হচ্ছে গো, তার এখানে রূপটা কোনটা? ওয়েন্ট। গো ওয়েন্ট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা কিরকম শিখছি দেখো, আমি উচ্চারণটা কিরকম হয়ে গেল? আমি গিয়েছি, বা আমি খাই, আমি খাচ্ছি, আমি খেয়েছি, এই অবধি হয়ে গেল। বা খেলেছি, খেলিনি, এই অবধি হয়ে গেল। বা খাইনি। এবার হচ্ছে আমি খেয়েছিলাম, আমি গিয়েছিলাম, মানে অতীতকাল। এই উচ্চারণটাকে আমরা শিখছি। সেটা কি? আই ওয়েন্ট ভার্বের সাথে, সাবজেক্টের সঙ্গে ভার্বের পাস্ট টেন্স যোগ হচ্ছে। আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, উই ওয়েন্ট আমরা গিয়েছিলাম। যদি খেলা হয় তাহলে কি হবে? আই প্লেড আমি খেলেছিলাম, উই প্লেড আমরা খেলেছিলাম, ঠিক আছে? তাহলে চেঞ্জগুলো বুঝতে পারছো নিশ্চয়ই। ইউ প্লেড, ইউ ওয়েন্ট তুমি গিয়েছিলে, ইউ ওয়েন্ট তোমরা গিয়েছিলে, হি ওয়েন্ট সে গিয়েছিল, দে ওয়েন্ট তারা গিয়েছিল, ঠিক আছে? এটাকে যদি আমি নেগেটিভ করি তাহলে এখানে আমার ঠিক সেই প্রেজেন্ট টেন্সের মতো আবার সেই ডু ভার্বটাকে সাহায্যকারী ক্রিয়া হিসেবে নিতে হবে। কিন্তু এখানে ডুটাকে সাহায্যকারী ক্রিয়া নিলেও এর যে পাস্ট টেন্স, ডু এর যে পাস্ট টেন্স আছে সেইটা কাজে লাগবে। এটা কিরকম? সেটা হচ্ছে তোমার ডু এর পাস্ট টেন্স হচ্ছে ডিড, ডু ডিড ডান, তাহলে ডিডটা কাজে লাগবে এখানে। আর মেন ভার্ব যেটা থাকছে সেটা তো থাকছেই। একটা কথা মাথায় রেখে দাও, একটা মানে বাক্যের মধ্যে পাশাপাশি দুটো ভার্ব কিন্তু পাস্ট টেন্স হবে না। এইটা ভীষণ জরুরি জানবার। একটা বাক্য আছে, যেমন এটা পড়লে বুঝতে পারবে, যদি আমি বলি আমি চাইনি, আই ডিড নট, ভার্বের সঙ্গে আমরা এতক্ষণ পাস্ট টেন্সে কি ব্যবহার করছিলাম? ওয়েন্ট। গো এর সঙ্গে ওয়েন্ট না, ডিড যেহেতু পাস্ট টেন্স বসানো হচ্ছে তাহলে গোটা আর ওয়েন্ট হবে না। একটি বাক্যে পাশাপাশি, মানে পুরো বাক্যটা ধর একটা সিম্পল সেন্টেন্সে আছে, সেই বাক্যটার মধ্যে একই বাক্যে দুটি পাস্ট টেন্স কিন্তু বসবে না ভার্বে, ঠিক আছে? দুটি পাস্ট টেন্সের ভার্ব বসবে না, একটা প্রেজেন্ট টেন্স থাকতে হবে। এই একটা পাস্ট হলে আর একটা প্রেজেন্ট টেন্স হয়ে যাবে। তাহলে আমি যাইনি, এটা কি করে বলবো? আই ওয়েন্ট, যদি আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, এইটার উচ্চারণ মানে কি? আমি অতীতে যদি বলি তাহলে উচ্চারণটা কিরকম হবে? আমি যাইনি, আমি খাইনি, আমরা যাইনি, এইটা হবে তো। তাহলে সেইটাকে বলতে গেলে আমার মাঝখানে শুধু এই কথাটা ব্যবহার করতে হবে, আই ডিড নট গো, আমি যাইনি। এইটাকে একটু ভালো করে মাথায় রেখো, ঠিক আছে? এই টেন্সটাকে ভালো করে মাথায় রেখো। আই ডিড নট গো আমি যাইনি, উই ডিড নট গো আমরা যাইনি, ইউ ডিড নট গো তুমি যাওনি, ইউ ডিড নট গো তোমরা যাওনি, হি ডিড নট গো তো সে যায়নি, দে ডিড নট গো তারা যায়নি। এইটাতে কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে কোনো চেঞ্জ নেই এই দুটো অংশে, ঠিক আছে? ইন্টারোগেটিভ, এটাকে যদি আমরা প্রশ্ন করতে যাই তাহলে কি হবে? সেম, ওই অক্সিলারি ভার্বটাকে জাস্ট সামনে নিয়ে চলে আসবো। ডিড আই গো আমি কি গিয়েছিলাম, ডিড উই গো আমরা কি গিয়েছিলাম, ডিড ইউ গো তুমি কি গিয়েছিলে, ডিড ইউ গো তোমরা কি গিয়েছিলে, ডিড হি গো সে কি গিয়েছিল, ডিড দে গো তারা কি গিয়েছিল। এইটার যদি আবার নেগেটিভ করি প্রশ্নটাকে, ঠিক যেভাবে যে আমি কি যাইনি,
ডিড আই নট গো, বা ওই আগের যেরকম বলেছিলাম এটাকে এইখানে আনা যায়, ডিডন্ট আই গো বা ডিড নট আই গো, এটাও বলা যায়। আমি দু রকম ভাবেই তোমাদের বলে দিচ্ছি। তাহলে কি বলা যাবে? ডিড নট আই গো, আমি কি যাইনি। ডিড নট উই গো, আমরা কি যাইনি। ডিড নট ইউ গো, তুমি কি যাওনি। ডিড নট ইউ গো, তোমরা কি যাওনি। ডিড নট হি গো, সে কি যায়নি। ডিড নট দে গো, তারা কি যায়নি। এই ডিড নটটাকে কি বলা যায়? ডিডন্ট, ডিআইডি এন একটা অ্যাপোস্ট্রফি দিয়ে টি, ওই যেমন ডন্ট, ডিও এন অ্যাপোস্ট্রফি দিয়ে টি, এটা বলা যায় সংক্ষেপে, ছোট্ট করে ওটা বলা যায়। আচ্ছা, এরপরে হচ্ছে কি, এটা হয়ে গেল আমি যাইনি, আমি খাইনি বা আমি গিয়েছিলাম, এই উচ্চারণগুলো হয়ে গেল। ঠিক আছে, আমি খেয়েছিলাম, আমি খেলেছিলাম, এই অবধি হলো। কিন্তু আমি খাচ্ছিলাম কথাটা কি করে হবে? এসো এবার পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমি খাচ্ছিলাম, আমি যাচ্ছিলাম, এরকম উচ্চারণগুলো। ঠিক আছে, এর সঙ্গে যেটা লাগবে ওই ভার্বের সঙ্গে, এইবার ওই যেটা বলেছি ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, ঠিক যেমন প্রেজেন্ট টেন্সে দেখলে গোয়ের সঙ্গে আইএনজি হয়ে গোয়িং হলো। ঠিক আছে, তেমনি এখানে তোমার যেটা লাগবে সেটা হচ্ছে অক্সিলারি, যেমন আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লেগেছিল এম, ইজ, আর, তারই যে ফার্স্ট ফর্মটা ওয়াজ আর ওয়ার। আমি তোমাদের অক্সিলারি যে সেটটা দিয়েছি ওই সেটটা থেকে তোমরা অবশ্যই সেটা দেখে নিও। ঠিক আছে, বি ভার্বের এই রূপটা লাগবে। এবার এই দেখো এখানে দেওয়া রয়েছে বি ভার্বের যে তিনটে রূপ, বি, ওয়াজ, বিন। এখানে আমাদের তার যে পাস্ট ফর্ম যেটা সেইটা আমাদের কাজে লাগাচ্ছি, ওয়াজ এবং ওয়ার, ওয়াজের আর ওয়ার। ঠিক আছে, তাহলে সিঙ্গুলার প্লুরাল এগুলো নিয়ে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন আমি দেখি কিভাবে উচ্চারণটা হচ্ছে। আমি যাচ্ছিলামটা কি হবে? আই ওয়াজ গোয়িং। এই আই এর সঙ্গে কিন্তু ওয়াজ বসবে। ঠিক আছে, আর এই হি এর সঙ্গে ওয়াজ বসবে, বাকিগুলো সব ওয়ার। আই ওয়াজ গোয়িং, আমি যাচ্ছিলাম, আমি যাচ্ছিলাম, আমি গিয়েছিলাম না। এই জায়গাটা, এই উচ্চারণই কিন্তু তোমাদের বাক্য শুদ্ধ করবে। আমি গিয়েছিলাম আর আমি যাচ্ছিলাম, দুটো ব্যাপার কিন্তু এক নয়। টাইমটাই কিন্তু আসল, টাইমটাই আসল, তাতেই বাক্য শুদ্ধ হবে। ঠিক আছে, এটা মাথায় রেখো। উই ওয়ার গোয়িং, আমরা যাচ্ছিলাম। ইউ ওয়ার গোয়িং, তুমি যাচ্ছিলে। ইউ ওয়ার গোয়িং, তোমরা যাচ্ছিলে। হি ওয়াজ গোয়িং, সে যাচ্ছিল। দে ওয়ার গোয়িং, তারা যাচ্ছিল। ঠিক আছে, এইটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে কিরকম হবে ব্যাপারটা? এটারও সিঙ্গুলার প্লুরাল আছে, জাস্ট একটা নট ব্যবহার করব এখানেও। যেমন আই ওয়াজ নট গোয়িং, আমি যাচ্ছিলাম না। উই ওয়ার নট গোয়িং, আমরা যাচ্ছিলাম না। ইউ ওয়ার নট গোয়িং, তুমি যাচ্ছিলে না। ইউ ওয়ার নট গোয়িং, তোমরা যাচ্ছিলে না। হি ওয়াজ নট গোয়িং, সে যাচ্ছিল না। দে ওয়ার নট গোয়িং, তারা যাচ্ছিল না। দেখতে পেলে? তাহলে এটারও না সূচকটা আমরা শিখে ফেললাম। এরপরে এইটার যদি প্রশ্নবোধক বাক্য হয় কন্টিনিউয়াস টেন্সের, কিরকম হবে? জাস্ট তোমার প্রশ্নবোধক করলে যেটা বলেছি, অক্সিলারি ভার্বকে সামনে নিয়ে চলে আসতে। ঠিক আছে, ওয়াজ আই গোয়িং, আমি কি যাচ্ছিলাম। ওয়ার ওয়ার উই গোয়িং, আমরা কি যাচ্ছিলাম। ওয়ার ইউ গোয়িং, তুমি কি যাচ্ছিলে। ওয়ার ইউ গোয়িং, তোমরা কি যাচ্ছিলে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে এই অংশটা। ওয়াজ হি গোয়িং, সে কি যাচ্ছিল। ওয়ার দে গোয়িং, তারা কি যাচ্ছিল। জাস্ট এইভাবে বাড়িতে যদি কবিতাগুলো প্র্যাকটিস করতে থাকো, মানে এই ছকটাকে যাই বলো না কেন, তাহলেই কিন্তু দেখবে 2-3 দিন পর তোমাদের অনেক সড়গড় হয়ে গেছে, ইংরেজি সম্পর্কে মাথার যে জটিলতাটা ছিল সেটা কেটে যেতে বাধ্য। ঠিক আছে, এইটাকে যদি, এই প্রশ্নটাকে আমরা নেগেটিভ করি, না সূচক করি, দেখো তোমাদের সব রকম ভাগে করে দিয়েছি জিনিসটা। একটু হারিয়ে গেল, দাঁড়াও আমি পার করে নিই। না সূচক প্রশ্ন যদি করি সেটা কিরকম হচ্ছে দেখো, এখানটায় পেয়েছি। দেখো, ওয়াজ আই নট গোয়িং, আমি কি যাচ্ছিলাম না। ওয়ার উই নট গোয়িং, আমরা কি যাচ্ছিলাম না। ওয়ার ইউ নট গোয়িং, তুমি কি যাচ্ছিলে না। ওয়ার ইউ নট গোয়িং, তোমরা কি যাচ্ছিলে না। ওয়াজ হি, এখানে কিন্তু ওয়াজ হচ্ছে আবার, এই আই এবং হি মানে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই দুটোর ক্ষেত্রে ওয়াজটা ব্যবহার হবে, বাকি সব ওয়ার। ঠিক আছে, ওয়াজ হি নট গোয়িং, সে কি যাচ্ছিল না।
ওয়ার দে নট গোয়িং, তারা কি যাচ্ছিল না। কাজে এই অংশ পর্যন্ত আশা করি তোমাদের ক্লিয়ার হলো। এরপরে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, এই অংশটা লাগে পাস্ট পারফেক্ট টেন্সটা। এখানেও কিন্তু তোমার আমাদের যেমন প্রেজেন্ট টেন্সে যেমন আমরা ব্যবহার করেছিলাম হ্যাড, এই হ্যাভ এবং হ্যাজ, পাস্ট টেন্সে সেটা ব্যবহার হবে অক্সিলারি কোনটা, হ্যাড। কিন্তু এখানে মাথায় রাখতে হবে অতীতকালে ধরা যাক দুটো কাজ ঘটেছে, অতীতকালে ঘটেছে দুটো কাজ, সেই দুটো কাজের মধ্যে যে প্রথম কাজটা হবে সেই প্রথম কাজটার ক্ষেত্রে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স বসবে। একটা উদাহরণ ছোট্ট করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। আমি স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনটি চলে গেছিল, ভাবো তো কোন কাজটা আগে হয়েছিল। আমি স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনটি চলে গেছিল, মানে দুটো কাজই কিন্তু আমার করা হয়ে গেছে, মানে অতীতে। ঠিক আছে, তাহলে আমি স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনটি চলে গেছিল, তাহলে ট্রেনটি আগে চলে গেছিল। ঠিক আছে, তাহলে ট্রেনটি আগে চলে গেছিল, ওই কাজটা অতীতে আগে হয়েছিল, ওইটার ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স বসবে। ঠিক আছে, আর ব্যালেন্সটাতে পাস্ট ইনডিফিনিট সাধারণ পাস্ট টেন্স বসবে। কিরকম, যেমন দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন, এইখানে দেখলে পাস্ট পারফেক্ট দেখাচ্ছি সেটা ছকটা, এইখানে পাস্ট পারফেক্ট টেন্স বসলো। দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন বিফোর আই রিচড, রিচড মানে এইখানে নর্মাল পাস্ট টেন্স বসলো, ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, তাহলে কি শিখলাম, অতীতে দুটো কাজ যদি ঘটে তার মধ্যে প্রথম কাজটা যেটা ঘটবে একই বাক্যে যদি দুটো কাজ ঘটে অতীতে, তাহলে প্রথম কাজ যেটা ঘটবে তার ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্স বা হ্যাড এই কথাটা আমরা দিয়ে যে বাক্যটা আসবে সেইটা ব্যবহার করব। ঠিক আছে, একটু করে দেখি সেটা কিরকম অ্যাসার্টিভ বাক্যের পজিটিভ অংশটায়। যেমন আমি গিয়েছিলাম কোনো কিছুর আগে, আই হ্যাড গন বিফোর বলে একটা বাক্যের অংশ থাকবে, সেইটাকে আমি আর লিখিনি। ঠিক আছে, আই হ্যাড গন মানে আমি কোনো কিছুর আগে গিয়েছিলাম, অন্য একটা কাজ ঘটেছিল তার আগে আমি গিয়েছিলাম, এরকমটা। তাহলে উই হ্যাড গন মানে আমরা গিয়েছিলাম কোনো কিছুর আগে। ইউ হ্যাড গন তুমি গিয়েছিলে কিছুর আগে, ইউ হ্যাড গন তোমরা গিয়েছিলে কিছুর আগে। যেমন ওই দেখলে দ্য ট্রেন হ্যাড লেফট, এই যে বলতাম ট্রেন হ্যাড গন কোনো কিছুর আগে মানে কি, বিফোর আই রিচড, এইটা কোনো কিছুর আগে। ঠিক আছে, তেমনি হি হ্যাড গন, এই হি হ্যাড গন দেখছো এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে আমি লিখতেই পারি দ্য ট্রেন হ্যাড গন, লিখতেই পারি, দেখলে একটা বাক্য তৈরি করতে পারলাম আমরা। তাহলে কোনো কিছুর আগে কি, বিফোর আই রিচড, সেটা হচ্ছে বাক্যের আর একটা অংশ। এখানে আমরা শিখছি পারফেক্ট টেন্সের অংশটা, পাস্ট পারফেক্ট টেন্সের অংশটা, আর তার যে ব্যালেন্স অংশ যেটা ইনডিফিনাইট পড়ে থাকছে সেটা তো আমরা একটু আগে শিখে নিলাম। তাহলে এর সঙ্গে ওটা জুড়ে দিই যদি, দ্য ট্রেন হ্যাড গন বিফোর আই রিচড দ্য স্টেশন। ঠিক আছে, আর দে হ্যাড গন তারা গিয়েছিল কোনো কিছুর আগে। দেখো এটাকে নেগেটিভ করা যেতে পারে কিভাবে, আই হ্যাড নট গন আমি যাইনি, আমরা যাইনি, উই হ্যাড নট গন, এটা সবকিছুই কিন্তু এই দুটো কাজের ব্যাপারে, এইটা মাথায় রাখো। পারফেক্ট টেন্স দুটো কাজ হচ্ছে, তার প্রথম কাজটা আমি বারবার করে কিছুর আগে কথাটা আর বলছি না, শুনতে কেমন লাগবে। ইউ হ্যাড গন বা তোমরা পড়বে কিন্তু এইভাবে, ইউ হ্যাড গন তুমি যাওনি কোনো কিছুর আগে, ইউ হ্যাড গন তোমরা যাওনি কোনো কিছুর আগে। এইভাবে পড়ে রাখলে কি হবে, মাথার মধ্যে কনসেপশনটা একদম গেঁথে থাকবে, কোনো লেখার ক্ষেত্রে আর ভাবতে হবে না তখন। হি হ্যাড গন কোনো কিছু, সে যায়নি কোনো কিছুর আগে, দে হ্যাড নট গন সে তারা যায়নি কোনো কিছুর আগে। ঠিক আছে, এবার যদি প্রশ্ন করি তাহলে কিরকম হবে, হ্যাডটা স্যার সামনে চলে আসবে, অক্সিলারি ভার্ব সামনে চলে আসে। ঠিক আছে, হ্যাড আই গন আমি কি গিয়েছিলাম কোনো কিছুর আগে, হ্যাড উই গন আমরা কি গিয়েছিলাম কোনো কিছুর আগে, তারপর হচ্ছে হ্যাড ইউ গন তুমি কি গিয়েছিলে কোনো কিছুর আগে, হ্যাড ইউ গান তোমরা কি গিয়েছিলে কোনো কিছুর আগে, হ্যাড হি গান সে কি গিয়েছিল কোনো কিছুর আগে, হ্যাড দে গান তারা কি গিয়েছিল কোনো কিছুর আগে। ঠিক আছে, হয়ে গেল এই অংশটা। আচ্ছা, এটাকে যদি আবার না সূচক প্রশ্ন করি, সে একই রকম থিওরিটা সবাই একই রকম, দেখতে পাচ্ছ প্রত্যেকটা থিওরি কি মানে কি, এইটা যদি বারবার করতে থাকো তুমি দেখতে পাবে কত মিল এবং দ্রুত তৈরি হয়ে যাবে। এই জন্য বলছি ক্লাসটা পুরো না দেখলে আমি মাঝখানে বুঝিয়ে অনেক জিনিস বলি, তো অনেকে স্কিপ করে চলে যায়, মাঝখানে আর কিছু বুঝতে পারা যায় না, ওই জন্য পুরোটা মন দিয়ে একটু দেখতে বলি। যদি শিখতেই হয় বাবা ওইটুকু সময় ভালো করে শেখো।
এখানে কি আমি যদি প্রশ্ন করি, দেখো অক্সিলারি ভার্বটা প্রথমে চলে এসেছে, ঠিক আছে। আর বলে তো রেখেইছি এর প্রতিটা টেন্সের আলাদা আলাদা কনজুগেশনের আলাদা আলাদা ক্লাস আমি তোমাদের জন্য নিয়ে রেখেছি, ডিটেলে নিয়ে রেখেছি, সেগুলো পারলে একটু দেখে নিও। আমার লার্ন ইংলিশ প্লে লিস্টে যাবে, ওতে সমস্ত দেওয়া আছে, তাও আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো এগুলো। আচ্ছা, এখানে দেখো, হ্যাড আই নট গান, আমি কি যাইনি কোনো কিছুর আগে। হ্যাড উই নট গন, আমরা কি যাইনি কোনো কিছুর আগে। হ্যাড ইউ নট গন, তুমি কি যাওনি কোনো কিছুর আগে। হ্যাড ইউ নট গন, তোমরা কি যাওনি কোনো কিছুর আগে। হ্যাড হি নট গন, সে কি যায়নি কোনো কিছুর আগে। হ্যাড দে নট গন, তারা কি যায়নি কোনো কিছুর আগে। ঠিক আছে, এই অবধি তোমাদের কমপ্লিট হলো। এর পরের যে অংশটা আছে পারফেক্ট কন্টিনিউয়াস, সেটা আমার ডিটেল ক্লাস থেকে তোমরা দেখে নিও। এই মুহূর্তে এটা সাধারণত একটু কম কি বলবো প্রয়োজনে লাগে তোমাদের ক্লাসগুলিতে, কিন্তু ডাইরেক্ট চলে আসবে এবার আমরা ফিউচার ইনডিফিনাইট টেন্সে। ঠিক আছে, সেখানেও ভার্ব। এখানে আমরা কি কি শিখে নিলাম তাহলে। আমি খাই, উল্টো অন্য একটা ভার্ব দিয়ে যদি বলি আমি খাই, আমি খাচ্ছি, উল্টোটাও আছে, প্রশ্নগুলোও আছে, তার সাথে না গুলোও আছে। আমি নর্মালটা বলছি, যেমন ধরো আমি খাই, আমি খাই না, আমি কি খাই, এগুলো হয়ে গেল। আমি কি খাই না, এগুলো হয়ে গেল। আমি খাচ্ছি, আমি কি খাচ্ছি না, আমি কি খাচ্ছি, আমি কি খাচ্ছি না, এগুলো সমস্ত হয়ে গেল। তেমনি আমি খেয়েছি, এটাও হয়ে গেল। এইবার আমাদের কি, আমি খেয়েছিলাম, সেটাও হয়ে গেল। আমি খাচ্ছিলাম, সেটাও করে নিয়েছি। ঠিক আছে, এবার বাকি পড়ে থাকলো কোনটা, আমি খাবো, এইটা পড়ে থাকলো। ঠিক আছে, বা আমি যাব, আমি খেলবো, আমি পড়বো, এইগুলো পড়ে থাকলো। সেটা কি, ভবিষ্যৎকাল, ফিউচার টেন্স, ফিউচার ইনডিফিনাইট টেন্স। তাতে আমার কি লাগছে, একটা অক্সিলারি ভার্ব লাগছে, শ্যাল বা উইল, দুটো আলাদা অক্সিলারি ভার্ব লাগছে। ঠিক আছে, এই শ্যাল উইলকে কিভাবে লেখা হচ্ছে সেটা আমরা একটু দেখে নিই। এইখানে খেয়াল রাখবে, এই শ্যালটা কিন্তু শুধু এই যে ফার্স্ট পার্সনটা আছে, এই ফার্স্ট পার্সনের ক্ষেত্রেই কিন্তু সিঙ্গুলার এবং প্লুরাল এই দুটো ক্ষেত্রে শ্যাল বসবে ভার্বের আগে। ঠিক আছে, অক্সিলারি ভার্বটা। আর বাকি সব কিছুর ক্ষেত্রে উইল বসবে। এরও ব্যতিক্রমগুলি আছে, জোর দিয়ে বলার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আছে, সেগুলো তো আমরা অন্য ক্লাসে শিখবো। এখানে আমরা কি শিখছি, বাক্যটা তৈরি করতে শিখছি। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, সিঙ্গুলার প্লুরাল এইভাবে ভাগ করে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন করে দিলে কি দাঁড়াচ্ছে, আই শ্যাল গো, আমি যাব। উই শ্যাল গো, আমরা যাব। মানে যদি খেলা হয়, আই শ্যাল প্লে, আমরা খেলবো। যদি পড়া হয়, আই শ্যাল রিড, আমি পড়বো। ঠিক আছে, উই শ্যাল গো, আমরা যাব। ইউ উইল গো, তুমি যাবে। ইউ উইল গো, তোমরা যাবে। হি উইল গো, সে যাবে। দেখছো, দে উইল গো, তারা যাবে। তাহলে আমরা কি শিখলাম, শুধুমাত্র ফার্স্ট পার্সনের ক্ষেত্রে সিঙ্গুলার এবং প্লুরাল দুটোর ক্ষেত্রে কি বসছে, শ্যাল বসবে। ঠিক আছে, সাবজেক্টের পরে শ্যাল, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্মটা, গো। গো হোক, প্লে হোক, ইট হোক, রিড হোক, যাই হোক। এইবার যদি এটাকে না করি তাহলে কি হবে, জাস্ট একটা নট বসবে। কিভাবে, আই শ্যাল নট গো, আমি যাব না, আমি যাব না, আমি পড়বো না। আই শ্যাল নট রিড, কি মজা। ঠিক আছে, আমি খেলবো না, খুব দুঃখের। আই শ্যাল নট প্লে। উই শ্যাল নট গো, আমরা যাব না। ইউ উইল নট গো, তুমি যাবে না। ইউ উইল নট গো, তোমরা যাবে না। হি উইল নট গো, সে যাবে না। দে উইল নট গো, তারা যাবে না। এটাকে যদি প্রশ্ন করি তাহলে কি হবে, জানি অক্সিলারিকে সবার সামনে নিয়ে আসতে, বা সাহায্যকারী ক্রিয়াপদকে সবার সামনে নিয়ে আসতে হয়। কিভাবে, শ্যাল আই গো, আমি কি যাব। শ্যাল উই গো, আমরা কি যাব। উইল ইউ গো, তুমি কি যাবে। উইল ইউ গো, তোমরা কি যাবে। উইল হি গো, সে কি যাবে। উইল দে গো, তারা কি যাবে। দেখলে, প্রশ্নগুলো আমরা পারলাম করতে। এই প্রশ্নটা যদি আবার না সূচক করি তাহলে কি হবে, জাস্ট একটা নট বসিয়ে দেবো। শ্যাল আই নট গো, আমি কি যাব না। শ্যাল উই নট গো, আমরা কি যাব না। উইল ইউ নট গো, তুমি কি যাবে না। উইল ইউ নট গো, তোমরা কি যাবে না। উইল হি নট গো, সে কি যাবে না। উইল দে নট গো, তারা কি যাবে না। ঠিক আছে, এই প্রসঙ্গে বলি যে এই যে টোটাল ক্লাসটা তোমরা দেখলে, এই ক্লাসটার মধ্যে দিয়ে কিন্তু ইংরেজি বাক্যের
একটা বিশাল বড় অংশ তোমাদের ক্লাসগুলোতে যে টেন্সগুলো মূলত প্রয়োজন পড়ে, এর অন্যান্য টেন্সগুলো আছে, আমি আবার বলছি, সেগুলো আমার প্রত্যেকটা টেন্সের আলাদা আলাদা ক্লাস নেওয়া আছে, সেগুলো তোমরা ডিটেলে শেখার জন্য অবশ্যই শিখো। প্রতিটি আলাদা আলাদা ক্লাস আছে, প্রিপোজিশনের ওপর, আর্টিকেলের ওপরে নানান রকম ক্লাস নেওয়া আছে আমার, ঠিক আছে? প্রতিটি অংশের ওপর আলাদা আলাদা ক্লাস নেওয়া আছে, ভার্বের ওপর আছে, ভার্বের লিস্টের ওপর আছে, উচ্চারণের ওপর আছে, সেগুলো ডিটেলে দেখো। আর এইটা কি করছি, দ্রুত, যাতে সহজে, যে চ্যালেঞ্জটা নিয়েছি, দ্রুত আমরা ইংরেজি শিখবো এবং লিখবো এবং বুঝবো, ঠিক আছে? দেখো আমরা অনেকটা এগিয়ে গেছি। এইটা তোমরা বাড়িতে দ্রুত দ্রুত যত দ্রুত সম্ভব হয় তোমরা এটাকে প্র্যাকটিস করো, ঠিক আছে? এর থেকে ক্লাসটা থামিয়ে থামিয়ে লিখে নাও, লিখিয়ে নিয়ে প্র্যাকটিস করো। এর সঙ্গে জানিয়ে দিই যে আমাদের চ্যানেলে স্পেশাল ক্লাসের জন্য মেম্বারশিপের সিস্টেম করে দিচ্ছি আগামীতে। সেই সিস্টেমে কিন্তু বিভিন্ন ধরনের শর্ট নোটস, পিডিএফ, এটা সেটা আরও আরও যা কিছু পড়ার মেটেরিয়াল বা স্টাডি মেটেরিয়াল যেগুলো বলে, সেগুলোকে তোমাদের অ্যাভেলেবেল করে সেগুলো দেওয়ার ব্যবস্থা থাকবে। সঙ্গে আমি তাতে স্পেশাল যে ক্লাসগুলো আছে সেগুলো নেব। তো আজকের ক্লাসে আমরা কি শিখলাম? বাক্য তৈরির আর একটা প্রধান উপকরণ, সেটা হচ্ছে টেন্স। সেই টেন্স একটি ক্লাসে যতটা প্রয়োজন লাগে কবিতার মতো করে আমরা শিখে নিলাম কিনা বলো? এই কবিতাটাকে মাথায় রাখো। সঙ্গে একটা জিনিস বারবার বারবার করে বলছি, সেটা হচ্ছে ভার্বের লিস্ট যেটা আছে আমার, সেটা ক্লাসের লিঙ্ক দিয়ে দিচ্ছি। ভার্বের লিস্টটাকে প্রতিদিন দেখো, শোনো, অথবা ওই যেটা ক্লাসটা আছে তার থেকে দেখতে পারো, যাদের বই নেই, যাদের বই আছে তার থেকেও দেখতে পারো, ঠিক আছে? এই যে লিঙ্কগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, সেই লিঙ্কগুলো কিন্তু অবশ্যই দেখো, তবেই তো আমরা শিখতে পারবো, দ্রুত লিখতে পারবো, ঠিক আছে? তাহলে ভার্বের লিস্ট এটা অবশ্যই দেখো, সেটা পড়ো বাড়িতে। আর এই যেটা করে দিলাম, এই ক্লাসটা যেটা করে দিলাম, এই ক্লাসটা তোমরা ভালো করে মন দিয়ে দেখো, পারলে শুনলেও অনেক কাজ দেবে, ঠিক আছে? তাহলে দ্রুত ইংরেজি শেখার ক্ষেত্রে আমরা আরো এক ধাপ এগিয়ে গেলাম। বলো, 3 নম্বর মাত্র ক্লাস, আমরা কত কিছু শর্টকাটে শিখছি। নতুন যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে তোমাদের বলবো, আবার সব ছাত্রছাত্রী, পুরনো নতুন সবাইকেই বলছি, ক্লাস যেটা নেব সেটা একটু মন দিয়ে দেখো, নালে ক্লাসের পুরো উপকারিতাটা আমি যতটা হয়তো দিতে চাইছি ততটা হয়তো তোমার কাছ পর্যন্ত পৌঁছচ্ছে না, কারণ তোমরা তো কেউ আমার সামনে বসে নেই, আমি তো দেখতে পাচ্ছি না। আমি এই তোমাদের দেখা মানে ক্যামেরার মধ্যে তোমাদের সব মুখগুলো যেন আমি কল্পনা করি, মুখ মানে সেইটা তোমরা ভালো করে ক্লাসটাকে ফলো করো, তবেই কিন্তু তোমরা এগোতে পারবে, ঠিক আছে? নিজের নিজের ভালোর জন্য সেটাকে ভালো করে দেখো, স্কিপ করো না। আর আজকের ক্লাসে প্রবীর রায়চৌধুরী আমি তোমাদের সঙ্গে ছিলাম এতক্ষণ। এইরকমই ইন্টারেস্টিং আরো বিভিন্ন রকম বিষয়গুলো নিয়ে সামনের ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সবাই ভালো করে পড়াশোনা করো, বড় মানুষ হওয়ার চেষ্টা করো, ভালো মানুষ হও। আর একটু শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে? শেয়ার করে দিও। যে সমস্ত ছাত্রছাত্রী তোমাদের মতনই অনেক অনেক ছাত্রছাত্রী হয়তো আছে যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই, তাদের যদি একটু কাজে লাগে, অনেক মানুষ আছেন হয়তো ইংরেজিটা একটু শিখতে চান, তাদের যদি একটু কাজে লাগে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে খুব ইন্টারেস্টিং ক্লাস নিয়ে। তোমরা নজর রাখো সামনের ক্লাসে।